ওয়েলকাম টু চারু কম্পাস। চলছে আমাদের সিরিজ আন্দামান নয়া আন্দাজে। এটি আমাদের তৃতীয় পর্ব। আজকের পর্ব স্বপ্নীল শহীদ দ্বীপ। শহীদ দ্বীপ যার আগের নাম ছিল নীল আইল্যান্ড। জাহাজ জল কেটে কেটে চলেছে। আন্দামান মানেই আমরা বুঝি পোর্ট ব্লেয়ার বা হ্যাভলক, কিন্তু আপনারা কি জানেন আন্দামানের বুকেই লুকিয়ে আছে এমন এক শান্ত তপবন যেখানে নীল জলরাশি আর সবুজের মিতালি আপনাকে মুগ্ধ করবেই। আজ আমরা চলেছি সেই শান্ত এবং সুন্দর দ্বীপ শহীদ দ্বীপ, যা আগে নীল আইল্যান্ড নামে পরিচিত ছিল। শহীদ দ্বীপ নীলে ওই দূরে অ্যাক্টিভিটিস চলছে মনে হচ্ছে, আর লাইন করে দাঁড়িয়ে রয়েছি, যে যার মতন মালপত্র নিচ্ছে। দ্বীপের বাইরের দিকে আমরা চলে আসলাম। শান্ত সুন্দর পরিবেশ, আর জলের রঙই বা দারুণ, ভারী সুন্দর, এক কথায় অসাধারণ। আমার সাথে সাথে কোরাল আমাদের আমন্ত্রণ জানালো। ফিরোজা রঙের সমুদ্র আর সাদা বালির সৈকত। আমরা এসে গেছি নীলদ্বীপে। নীলদ্বীপের ন্যাচারাল বিচে এসে গেছি এই মুহূর্তে। তো এই ন্যাচারাল বিচের দেখুন, এদিকে কেমন কেয়া টাইপের গাছ রয়েছে, তারপরে ওদিকে বিশাল বিশাল গাছ, আর এই পুরোটাই রয়েছে কোরাল দ্বীপ। কোরাল জমে জমে, কোরাল ভেঙে ভেঙে এই দ্বীপটা সৃষ্টি হয়েছে। আর সামনে আমরা পাচ্ছি একেবারে ওপেন সি, একদম খোলামেলা, কোনো পাহাড় দ্বীপ কিছু নেই। আমরা সামনাসামনি পাচ্ছি একদম ওপেন সি, অসাধারণ নীল জল, সেরকম ঢেউও আছে। তো নীলে নেমে আমরা হোটেলে থেকে গেলাম। এখানে 1,500-এর মধ্যে, 1200-1,500-এর মধ্যে হোটেল আপনারা পেয়ে যাবেন। ওপরের গাছগুলো কত বছরের পুরনো জানি না, একেবারে মৃত কোরালের শরীর দিয়ে তৈরি। এই পুরো দ্বীপটাই মৃত কোরাল বা ডেড কোরাল রিফ দিয়ে তৈরি। তার মানে ভাবুন, একসময় এই পোর্শনটাও জলের তলায় ছিল এবং প্রবাল হিসেবে বেঁচে ছিল। পোর্ট ব্লেয়ার বা হ্যাভলক থেকে ফেরিতে অর্থাৎ ক্রুজে করে এখানে আসতে হয়। প্রকৃতি নিজেই এখানে এক বিস্ময় তৈরি করেছে। মৃত প্রবাল আর পাথরের ঘর্ষণে তৈরি এই ব্রিজটিকে স্থানীয়ভাবে হাওড়া ব্রিজ বলা হয়। দেখেছেন তো, এখানেও হাওড়া ব্রিজ রয়েছে। তবে এখানে যাওয়ার সময় অবশ্যই লো টাইড দেখে যাওয়া উচিত, না হলে জল বেশি থাকে, জলে ভালোভাবে যাওয়া যায় না। আর পাথুরে জমি যেহেতু, পাথরের ওপর খুব সাবধানে হাঁটবেন, এখানে বেশ পিচ্ছিল হতে পারে কিন্তু। পাথর আর প্রবালের মেলবন্ধনে প্রকৃতির একই অদ্ভুত সুন্দর শিল্পশৈলী না? এটা সত্যি ছবি তোলার কিন্তু একদম আদর্শ জায়গা বলতেই হবে। চারিদিকে লোকজন দেখছি, যে যার মতন পোজ দিয়ে ছবি তুলছে। বারবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে এটা দেখাতে ইচ্ছা করছে। সত্যি খুব সুন্দর। তার উপর আবার কিছু ম্যানগ্রোভ গাছ হয়ে আছে। বয়সের বাছবিচার করার কোনো দরকার নেই। ঘুরতে যখন আসা হয়েছে
সবাই মিলে এনজয় করতে হবে। এটাই হচ্ছে ঘোরার মূল মন্ত্র। ও হ্যাঁ, ভালো কথা, এখানে কিন্তু বেশ কড়া রোদ্দুর, তাই দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকের মাথাতেই টুপি রয়েছে। তাই বেড়াতে গেলে এই ছোট ছোট অ্যাক্সেসরিজগুলো ভুলে গেলে একদম চলবে না। প্রকৃতির কি খেলা, এই মাছগুলো একদম নীল নীল, আর এই যে কোরালটা রয়েছে এটা একদম ব্রেনের মতন, হয়তো এই কারণেই এদেরকে ব্রেন কোরাল বলতে পারে। একদম মানুষের স্কালের ভেতরে যেটা থাকে সেরকম, আর সেই সঙ্গে কত নীল মাছ, যাদের পিঠের জায়গাটা নীল রঙের, আরো অন্যান্য রঙেরও মাছ আসছে। প্রকৃতি ওদের কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, অতুলনীয় অতুলনীয়। আমাদের গাইড বলছে এগুলো সব ব্রেন কোরাল, ব্রেনের মতন দেখতে। এর নিচেতে ওপরে যেগুলো রয়েছে এগুলো মরা কোরাল, নিচে এগুলো জ্যান্ত বা জিন্দা কোরাল আছে। এই ছোট ছোট পাথরের গর্তগুলোতে এখানে যেন ছোট ছোট এক একটা অ্যাকোরিয়াম। এই দেখুন একটা ছোট নীল মাছ, ওপারে কাঁকড়া কেমন লুকিয়ে আছে। রোদকে ভয় না পেয়ে যদি এই ছোট ছোট জগৎগুলোকে দেখেন, তবে এই জায়গায় আসল মজা পাবেন। সত্যি বলতে এই পাথরের খাঁজে ছোট ছোট মাছ খুঁজতে খুঁজতে আমাদের আধ ঘন্টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। इसको पेंसिल सी कुकुम्बर कहा जाता है। सी कुकुम्बर जो है ना, सी का सबसे लेजी एनिमल होता है। কি বইতে পড়েছিলেন না সমুদ্র শসা? এই হলো সেই সমুদ্র শসা। নীলের অপরূপ সৌন্দর্য, জঙ্গলটা পুরো সবুজ গাছে ঘিরে রয়েছে। শ্বাসমূল, ঠেসমূল এগুলো রয়েছে। এত গাছ থেকে এত সুন্দর করে এই মূলগুলোকে আমার দেখা হয়। তো আমরা চলে এসেছি নীলে। এখানে আমরা গ্লাস বটম বোট করব, তার জন্য একটু একটু করে এগিয়ে যাচ্ছি। 800 টাকা করে নিল গ্লাস বটম বোটে নিলে, তবু কিছুটা হলেও 100-200 টাকা করে কম আছে হ্যাভলকের থেকে। নীল অনেক ভালো লাগছে আমার হ্যাভলকের থেকে নীলকে। এই জেটিতে আমরা কিছুক্ষণ আগে নেমে তারপর আমরা গেছিলাম, আবার এখন ফিরে এসেছি ওইখানে। ন্যাচারাল ব্রিজের রোদ আর ক্লান্তি ঝেড়ে ফেলে আমরা এখন চলে এসেছি ভরতপুর বিচে। আন্দামানে এসে সমুদ্রের তলার জগৎ দেখবেন না তা তো হয় না। যারা স্কুবা ডাইভিং করতে একটু ভয় পান বা চুলে জল লাগাতে চান না, তাদের জন্য সেরা অপশন হলো এই গ্লাস বটম বোট রাইড। আমরা পার হেড 800 টাকা দিয়ে টিকিট কাটলাম। একটু খরচ সাপেক্ষ মনে হতে পারে, কিন্তু তলার দৃশ্য দেখার জন্য মনটা বেশ ছটপট করছিল। দেখে নিন সেই 800 টাকা সত্যি উসুল হলো কিনা। বোটটা যখন তীরের কাছে ছিল জলটা খুব একটা পরিষ্কার মনে হচ্ছিল না, কিন্তু দেখুন যত আমরা গভীর সমুদ্রের দিকে এগোচ্ছি জলের রংটা কেমন ফিরোজা হয়ে যাচ্ছে। আর এই দেখুন ম্যাজিক, আমাদের পায়ের নিচেই শুরু হয়ে গেছে এক অনন্য জগৎ। দেখুন কত রকমের কোরাল রয়েছে। আমরা সবাই মিলে কাঁচের ওপর এমনভাবে ঝুঁকে আছি যে বোটটা না একদিকে কাত হয়ে যায়। তবে বিশ্বাস করুন 800 টাকার মায়া এখন আর লাগছে না। যখন এক নিজস্ব নিমো মাছকে প্রবালের মধ্যে লুকোলুকি খেলতে দেখলাম, তখন মনে হলো এই অভিজ্ঞতাটা অমূল্য। সমুদ্রের নিচেও যে এত রং থাকতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। প্রায় 15-20 মিনিটের এক রোমাঞ্চকর জার্নি। এবার আমরা ধীরে ধীরে পাড়ের দিকে ফিরব। ন্যাচারাল ব্রিজের সেই পাথুরে চড়াই উতরাই
আর গ্লাস বটম বোটে সমুদ্রের তলার জগৎ দেখে আমরা এখন চলেছি আজকের দিনের শেষ গন্তব্যে। এটি হলো লক্ষণপুর সৈকত 1। শহীদ দ্বীপে এসেছেন আর লক্ষণপুরের সূর্যাস্ত দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। যাওয়ার পথে এই ফলগুলো অদ্ভুত চোখে পড়ল, কেমন কিছুটা কাঁঠালের মতন দেখতে, রঙিন কাঁঠাল। দেখুন এখনো সূর্য ডোবেনি, কিন্তু বিচের সাদা বালি আর নীল জলের ওপর বিকেলের নরম আলো পড়ে কি অদ্ভুত মায়াবী এক পরিবেশ তৈরি হয়েছে। এই বীচটা কিন্তু অনেকটা অর্ধচন্দ্রাকৃতি। এখানকার বালি একদম সাদা ধপধপে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ঝাউ গাছ আর নাম না জানা কত সামুদ্রিক গাছ। ভিড় থাকলেও জায়গাটা এত বিশাল যে আপনি নিজের জন্য একটা শান্তক্ষণ ঠিক খুঁজে পাবেন। সামনেই সূর্যাস্ত হচ্ছে, সূর্যদেব পাটে বসেছেন। এখানে বেশ দেরি করে সন্ধে হয়, লক্ষ্য করলাম আমরা। তবে হ্যাঁ, আপনাদেরকে একটা নতুন ইনফরমেশন দেব। এটা কি বলুন তো? এটা হলো সেই যন্ত্র যা দিয়ে স্টার গেজিং করা যায়। আমাদের কিন্তু আজকে স্টার গেজিং এর প্ল্যানিং রয়েছে। এত সুন্দর দূষণমুক্ত পরিবেশ এখানে যে এখান থেকে দেখুন, ওদের থেকে সংগ্রহ করা ছবিগুলো আপনাদের জন্য রাখলাম। এত সুন্দর তারায় ভরা আকাশ, বিভিন্ন নক্ষত্র, গ্যালাক্সি আমরা সব দেখেছিলাম। এটাও কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা। আন্দামান ঘুরতে এলে এটা একদম মিস করবেন না। মোটামুটি এখানেই আমাদের দিন আজকের মতো শেষ হলো। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে আর আজকে আমরা ফিরে যাচ্ছি পোর্ট ব্লেয়ার। শহীদ দ্বীপের থেকে বিদায় নিয়ে পোর্ট ব্লেয়ার ফিরে যেতে মনটা একটু ভারাক্রান্ত। তবে আজকে কিন্তু সফর এক্ষুনি শেষ হচ্ছে না। এখানেই আমরা ঘুরে দেখব শহরের নামি দামি কিছু মিউজিয়াম, যেখানে লুকিয়ে আছে আন্দামানের অজানা রহস্য। এই জায়গাটা একটা পেরিস্কোপ আছে। পেরিস্কোপে চোখ লাগিয়ে বাইরেটা দেখতে বেশ সুন্দর, একদম অন্যরকম। এটাও একটা নতুন অভিজ্ঞতা। পুরো জায়গাটা বাঁশ দিয়ে তৈরি, ফ্লোরিং থেকে শুরু করে সিলিং পুরোটাই। এখানকার আদিবাসী অর্থাৎ জারোয়া, তাদের বেশ কিছু মূর্তি, জীবন ধারণের বিভিন্ন রূপ এখানে করা রয়েছে দেখলাম। এই আন্দামান ইতিহাসের নানা কালজয়ী ঘটনার সাথে যুক্ত। এটা এয়ারক্রাফট সেক্টর, যেখানে বিভিন্ন যুদ্ধ বিমানের রেপ্লিকা রয়েছে। এই যে একটা চপার দেখা যাচ্ছে, তার সাথে রয়েছে যুদ্ধ জাহাজগুলো। এটি আরেকটি অত্যন্ত পরিচিত রণতরী, আইএনএস সারিউ। আর এই যে লাইট জ্বলছে, এটা হলো আইএনএস বিক্রান্ত। বেশ সুন্দর মডেলগুলো। নৌসেনাদের বিভিন্ন পদক রয়েছে, অ্যাঙ্কার। এখানকার আদিবাসীদের ব্যবহৃত বোটের রেপ্লিকা, আর এই যে ব্যারেনের একটা প্রতিকৃতি। সব মিলিয়ে খুবই সুন্দর এখানকার প্রত্যেকটা জিনিস, এবং এখানে ঘুরে দেখার অভিজ্ঞতা। রয়েছে অ্যাকোরিয়াম এবং তাতে বেশ কিছু সামুদ্রিক মাছ। দেখতে পাচ্ছেন নিচে রাখা রয়েছে পরিষ্কার করা একটা কোরাল। খুব সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে এখানে, আর তার সাথে উপরি পাওনা এই কোরালগুলো। এবার আসছি কোরাল সেগমেন্টে। নানা রূপের কোরাল হয়,
এমনকি রঙিন কোরালও হয়। সামনে আপনাদের দেখাবো। এই বিভিন্ন শেপ অনুযায়ী কোরালগুলোর বিভিন্ন নাম হয়। যতটা সম্ভব আমার দ্বারা আমি চেষ্টা করেছি কোরালের বৈচিত্র্য আপনাদের কাছে তুলে ধরার। দেখুন এই যে শেপটা, এটা একদম মাশরুমের মতো, তাই এটাকে মাশরুম কোরাল বলে। আর রঙিন কোরাল বলেইছিলাম আছে, এটা তার উদাহরণ। এক একটা কোরাল এক এক রকম শেপের। কে যে শেপ দিয়েছে, মানে সত্যি অদ্ভুত সুন্দর। এবার আসছে ঝিনুকের সেগমেন্টে। বিশাল বিশাল আকৃতির ঝিনুক রয়েছে এখানে। এছাড়াও সামুদ্রিক নানা রকম শঙ্খ রয়েছে। এই যে মুক্ত শাক দেখা যাচ্ছে একটা, নানা রকম সামুদ্রিক জিনিস আমি বলে শেষ করতে পারবো না। এই অভিজ্ঞতা চাক্ষুষ দেখতে হলে আপনাদেরকে নিজেদের ইনিশিয়েটিভ নিয়ে আসতে হবে এখানে। চলে আসুন, বাড়িতে বসে বসে হবে না। কথায় বলে জীবন পদ্ম পাতায় জল। জীবন থাকতে এমন একটা সুন্দর সামুদ্রিক মুক্ত ঝিনুকের মাঝখানে প্রাকৃতিক নিয়মে রাখা রয়েছে, দেখতে হবে তো। জাহাজে ব্যবহৃত কামান, আর এই হচ্ছে জাহাজের অ্যাঙ্কর বা নোঙর। এখানে আরেকটা রয়েছে, যে কোনো প্লেন হেলিকপ্টারকে নামিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। এটা হচ্ছে পপুলার, জাহাজের পপুলার। জাহাজের পপুলার থেকে, অর্থাৎ এটাই ঘোরে, অত বড় জাহাজটাকে কিন্তু এই চালিয়ে নিয়ে যাচ্ছে। এই পপুলার হুইল সুন্দর করে নিয়ে যাচ্ছে জাহাজকে। উল্টো ঘুরলে একরকম যাবে, উল্টো ঘুরলে আরেক রকম যাবে। আগে পিছু করার জন্য এইভাবেই এই জাহাজের পপুলারকে ব্যবহার করা। এটা কিন্তু ধাতব। আচ্ছা, এবার আসছি আমরা এখানে সমুদ্রের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের জন্য, অর্থাৎ যুদ্ধ যে সমস্ত করতে গেলে যা যা লাগে গান নিয়ে আমাদের সৈন্যরা রয়েছে। আর এগুলো রয়েছে মিসাইল, তিমি তো আমরা আগেই দেখিয়েছি। ওদের নৌকো, পুরো গাছের গুঁড়িটাকে তারা একটু একটু করে কেটে ফেলে দিয়ে এই নৌকো তারা বানাতো। মিউজিয়ামের ইতিহাস ঘেঁটে আমরা এখন চলে এসেছি পোর্ট ব্লেয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায়। এর নাম ফ্ল্যাগ পয়েন্ট। আপনারা হয়তো জানেন না, কিন্তু এই জায়গাটির সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে। 1943 সালের 30শে ডিসেম্বর আজাদ হিন্দ ফৌজের সুপ্রিম কমান্ডার নেতাজি সুভাষচন্দ্র বসু এখানেই প্রথমবার ভারতের মাটিতে স্বাধীন তেরঙ্গা উড়িয়েছিলেন। যদিও এই মন্তব্য নিয়ে মতভেদ রয়েছে, তাও ভাবতে ভালো লাগে না? আর এখানে দাঁড়িয়ে যখন এই বিশাল পতাকাটা হাওয়ায় উঠতে দেখবেন, তখন ভেতরটা থেকে একটা আলাদাই গর্ব অনুভব করবেন। এরপর আমরা চলে এসেছি পোর্ট ব্লেয়ারের মিনি জু বা এখনকার আধুনিক চিড়িয়া তাপু বায়োলজিক্যাল পার্ক। আন্দামানের নিজস্ব কিছু বিরল প্রাণী এবং পাখিদের নিয়ে এই সেগমেন্টটি সাজানো। পদ্ম ফুটেছে কি সুন্দর। ইতিহাস আর সমুদ্রের নীল তো অনেক দেখলাম, এবার যেটা দেখছি সেটা সম্পূর্ণ সবুজের গহ্বর। এটি কিন্তু সাধারণ চিড়িয়াখানার মতো নয়। বিশেষ করে যে সকল প্রাণীরা কেবল এই দ্বীপপুঞ্জেই বসবাস করে, তাদেরকে দিয়ে যেন এই চিড়িয়াখানাটা সাজানো। আন্দামানি কুমির রয়েছে, আরো নানা প্রাণী, পাখি, মাছ, অনেক কিছুই রয়েছে। আমরা এখন চিড়িয়াতাপুর পরে যে বিচটা রয়েছে, মুন্ডা পাহাড় একদিকে চলে গেছে, আর এই ডান দিকে বিচটা রয়েছে। এই বিচের এখানে জলে
সূর্যের আলো পড়ছে, ঝকমক করছে, আর ওপরে পাহাড়গুলো ঢেউ খেলে খেলে একাধিক পাহাড়, পাহাড়ের পাশে পাহাড়, তার উপরে আবার পাহাড়, এভাবে একটু একটু করে পাহাড় চারিদিকে ঢুকে গিয়েছে, মাঝখান দিয়ে বেরিয়ে গেছে ওটা সমুদ্রের দিকে। এটা একটা খাঁড়ি মতো, জায়গাটা অপূর্ব, ভারী সুন্দর। প্রচুর মরা গাছ এখানে রয়েছে, কিন্তু এখানে কুমিরের উৎপাত আছে, মাঝে মাঝেই কুমির বেরোয়। যাক, এবার আমরা প্রায় আমাদের সিরিজ আন্দামান নয়া আন্দাজের একদম শেষ পর্বে দাঁড়িয়ে রয়েছি। যদি আপনাদের তথ্যে আপনাদের ট্রিপ প্ল্যান করতে একটুও সুবিধে হয়, তবে চারু কম্পাসের এই পরিশ্রম সার্থক। ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো সফরে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চারু কম্পাস।